সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের এই আলোচনায়। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ বাংলাদেশের গণমানুষের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। পুরো জাতি শোকে মুহ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সকালে ভোর 6টার সময় যখন তার মৃত্যুর খবর প্রচারিত হয়, তার পরপরই তারা এবারকেয়ার হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন, নেতৃবৃন্দ ভিড় জমাতে শুরু করেন এবং সারাদিন ধরে এই একটি বিষয় আলোচনায় ছিল, বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আজ আলোচনায় আমার সাথে দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বাঁ পাশে শুরুতেই রয়েছেন সৈয়দ আফজাল আহমদ। উনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তার ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন 1991 থেকে 96 সাল। এই দীর্ঘ সময়ে খুব ঘনিষ্ঠভাবে উনি খালেদা জিয়াকে প্রত্যক্ষ করেছেন। খালেদা জিয়ার অসংখ্য সফরসঙ্গী দেশে বিদেশে হয়েছেন, প্রতিদিন তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। ওনার অনেক স্মৃতি খালেদা জিয়াকে নিয়ে এবং এই ওনার দীর্ঘ প্রায় 45 বছরের সাংবাদিকতার জীবনে উনি পুরোটা সময় খালেদা জিয়াকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং খালেদা জিয়ার একজন জীবনী লেখক, নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া বইটি প্রথম খালেদা জিয়ার জীবনভিত্তিক যে বই, এই বইয়ের রচয়িতা সৈয়দ আফজাল আহমদ। আফজাল ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরেকজন অতিথি আজ উপস্থিত রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আতাউর রহমান ডালি। ডালি ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে আজকের এই বিশেষ দিনে আমন্ত্রণ জানাচ্ছি। আফজাল ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনার তো অসংখ্য স্মৃতি বেগম খালেদা জিয়াকে নিয়ে। আমিও সাংবাদিকতা করতে গিয়ে দীর্ঘদিন ওনার সহচার্যে থাকার, ওনার নিউজ কভার করার সুযোগ পেয়েছি এবং আপনি নিজেও দেখেছেন। আমি জানি, আমি আপনার তৎপরতা দেখেছি। রাজনীতির এই ধ্রুবতারার যে জীবন অবসান হলো, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জাহেদ চৌধুরী, আপনি ঠিকই বলেছেন যে আজকে সারা বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও খুব ভারাক্রান্ত এবং শোকাভিভূত। কারণ আমাদের এই রাজনীতির ধ্রুবতারা এবং আমি যাকে বলি যে ত্যাগ ও সংগ্রামের এক মহাকাব্য, খালেদা জিয়া আমাদের কাছ থেকে চিরবিদায় দিয়েছেন এবং তিনি আর আমাদের মাঝে আসবেন না। আপনি ঠিকই বলেছেন যে খালেদা জিয়ার সঙ্গে আমার পরিচয় সেই 1983 সাল থেকে। তখন থেকেই আমি তার সান্নিধ্যে আসার আমার সুযোগ হয়। এক তো সাংবাদিক হিসেবে, আরেক হলো যে তার কিছু কাজ করারও আমার সুযোগ হয়েছে সেই 1983 সাল থেকেই। আমার অগ্রজ সাংবাদিক বন্ধু ছিলেন সৈয়দ মেজবাউদ্দিন, তিনি আমাকে খালেদা জিয়ার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন এবং তখনই তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে আমার বক্তব্য, বিবৃতি এবং টকিং পয়েন্টসের ব্যাপারে তাকে সহযোগিতা করার জন্য। এবং আমি সেই সময় থেকে, তখন আমি দৈনিক বাংলার সাংবাদিক, সেই সময় থেকে আমি তার সঙ্গে, এরপর দীর্ঘ এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সারা বাংলাদেশে তার সঙ্গে গিয়েছি, নিউজ কভার করেছি। এই হরতাল, অবরোধ, এইগুলোর সঙ্গে আমরা ছিলাম। পরবর্তীতে যে নির্বাচন হলো 91-এ, এরশাদ পতনের পরে 1991 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনী সফরগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল এবং আমি বলতে পারি যে 1991 সালের নির্বাচনে তিনি যে পরিশ্রম করেছিলেন, এক অস্বাভাবিক পরিশ্রম তিনি সেই নির্বাচনে করেছিলেন
এবং আমার কাছে সেই রেকর্ড আছে যে 91 সালের নির্বাচনে তিনি 3800 জনসভা এবং পথসভায় তিনি বক্তৃতা করেছেন এবং 48 ঘন্টা তিনি ঘুমান নাই। একদিনে 38টি জনসভায় তিনি বক্তৃতা দেওয়ারও তার রেকর্ড রয়েছে। সেই নির্বাচনী প্রচার শেষ করে তিনি জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন শেষ দিনটিতে, এর পরের দিনই ইলেকশন। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কেমন মনে হয়, কারণ তখন একটা চারদিকে একটা কথা উঠেছিল যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং শেখ হাসিনা এক ইন্টারভিউতে বলেছিলেন যে বিএনপি 10টির বেশি আসন পাবে না। তো ফলে সাংবাদিক হিসেবে আমাদের কৌতূহল ছিল যে তিনি কি বলেন। তো তিনি যখন নির্বাচনী প্রচার শেষ করে প্রেস ক্লাবে এলেন, একদম জনাকীর্ণ সাংবাদিকদের উপচে পড়া ভিড় ছিল সেই অনুষ্ঠানটিতে। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি মনে হয়। তিনি সরাসরি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন যে আগামীকাল আপনারা একটি সারপ্রাইজ পাবেন। আমরা কেউই তখন বুঝিনি যে সেই সারপ্রাইজটি কী, কারণ আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তো পরদিন আমরা আসলে নির্বাচনের পরদিন আমরা সেই সারপ্রাইজটি দেখতে পেয়েছিলাম যে বিএনপি বিজয়ী হয়েছে। তো এই হলেন খালেদা জিয়া। তারপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার ব্যক্তিগতভাবে আমার একটা আশা ছিল যে ওনার সঙ্গে আমি একটি রাষ্ট্রীয় সফরে কোনো বিদেশে যাব, এই ছিল আমার। কিন্তু হঠাৎ আমি একদিন দেখলাম যে তিনি দৈনিক বাংলা অফিসে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে যে তিনি চাচ্ছেন তার দপ্তরে প্রেস উইংয়ে যেন আমি যোগদান করি। এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটিতে ছিলেন যে খালেদা জিয়ার উপপ্রেস সচিব তার ক্ষমতা পর্যন্ত সার্বক্ষণিক, অর্থাৎ তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন আপনি উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করবেন, কাল পর্যন্ত, এভাবে ল্যাঙ্গুয়েজটা ছিল। তো এটা আমার জন্য খুব বড় সম্মানের যে এত বড় একজন নেত্রীর উপপ্রেস সচিব হিসেবে আমি কাজ করব। তো আমাদের সম্পাদক তখন ছিলেন তোয়াব খান, যিনি পরবর্তীতে জনকণ্ঠের সম্পাদক ছিলেন। তোয়াব ভাই কাছে আমি গেলাম যে এই অবস্থা, দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ছিলেন। তো তিনিও এক সময় প্রেস সচিব ছিলেন, এরশাদের এবং শাহাবুদ্দিন সাহেবেরও প্রেস সচিব ছিলেন। তিনি আমাকে একটা ব্রিফ করলেন যে একটা হাইয়েস্ট অফিসে তুমি যাবা, কিভাবে অফিসটা ফাংশন করে। তো আমি তার একটা ব্রিফিং নিয়ে 2-3 দিন পরে আমি সেখানে যোগদান করি এবং আলহামদুলিল্লাহ যে পুরো 5 বছর যে আমি এখানে ছিলাম বুঝতেই পারিনি যে আমি যে সরকারি অফিসে যে কখনো কাজ করি নাই সেটা আমি বুঝতেও পারি নাই। এভাবে আমি কাজ শুরু করি। তো আমি তাকে যেটা দেখেছি, তিনি একজন অসম্ভব বিনয়ী মানুষ। এ ধরনের বিনয়ী মানুষ আমি আর কখনো দেখিনি এবং তার দেশপ্রেম অতুলনীয়। আব্দুল ভাই, আমি আপনার কাছে আবার আসব, এই আলোচনা অব্যাহত রাখব। আমি আতাউর রহমান ডালি ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি যে আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সকালে আনুষ্ঠানিকভাবে ভোর 6টায় উনি মারা যান এবং 6:30টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে এটা প্রচার করা হয় এবং পরবর্তীতে 9টার কাছাকাছি সময় এসে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে ডাক্তাররা, এভার কেয়ার হাসপাতালের ডাক্তার এবং বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যৌথ প্রেস কনফারেন্সে তার মৃত্যুর সংবাদটি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করে জানিয়ে দেন। তারপরে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে সরকারের, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসলো এবং বসার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উনি আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন। তার আগে বিএনপির ব্রিফিংয়ে 7 দিনের দলীয় শোক সহ দলীয় কর্মসূচি ঘোষণা করা হলো। পরবর্তীতে আমরা ফর্মাল ব্রিফিংয়ে, যেটা প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার ব্রিফিং করা হলো, সেখান থেকে আমরা জানতে পারলাম যে আগামীকাল বেলা 2টায় সংসদের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংলগ্ন এলাকা সংসদ প্লাজা, এই এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই, ওই বাউন্ডারির ভিতরেই কবরের ঠিক পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে এবং এটা 3:30টায় সময়টা পরবর্তীতে নির্ধারণ করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে এখানে শায়িত করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শায়িত করা হবে। সরকারের তরফ থেকে এই কর্মসূচিগুলো আমরা দেখতে পেলাম এবং কিছুদিন আগে সরকার তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে সর্বোচ্চ সম্মান জানিয়েছে, তার নিরাপত্তার ব্যবস্থা করেছিল। তো পুরো বিষয়টি, এবং আজকে সারাদিন আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা শোক প্রকাশ করছেন, দেশে বিদেশে বিভিন্ন ধরনের শোক আসছে। আপনি পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আবদাল ভাই তো ওনার সাথে ছিলেন। আমি 83 সাল থেকেই ছাত্র রাজনীতি করার কারণে আমরা যখন এরশাদ বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করি, 14ই ফেব্রুয়ারির যে ঘটনায় জয়নাল জাফর, দীপালি শাহ 3 জন শহীদ হন, সেই আন্দোলনেও আমরা ওনার সাথে আমাদের যোগাযোগ হয়। তখন আমি বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক, এবং সেই সময় থেকেই উনি যে এই আন্দোলনটাকে, এরশাদ বিরোধী এই আন্দোলনটাকে প্রথম, যেটার পরিণতি হয় 90-এ গিয়ে, প্রথম আমরা যখন শুরু করি, তো এটা ওনার সাংঘাতিক রকমের এটার পিছনে অবদান ছিল। এবং যে কারণে উনি 86 নির্বাচনে যাননি, 88 নির্বাচনে যাননি এবং 90-এর নির্বাচনে যাওয়ার পর 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করে আপসহীন নেত্রীর খেতাবটি তো তখন এই 9 বছর আন্দোলন সংগ্রামের কারণেই পেয়েছিলেন। এবং ওই আন্দোলন সংগ্রামে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, আপনি বলেন। তো সেখান থেকে ওনার সাথে আমার এটা রাজনৈতিক পরিচয়। জি, আমি ভিন্ন ধারার রাজনীতির সাথে জড়িত ছিলাম, বাম ধারার, এবং পরবর্তীতে ছাত্র রাজনীতির শেষ করার পরে আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমি দেশের বাইরে চলে যাই অনেকদিন পরে। জি জি 2000 সালে দেশেই ছিলাম, কিন্তু ওনার সাথে, ম্যাডামের সাথে যোগাযোগ মাঝে মাঝে হতো। এরপরে একবার আসলাম, দেশে আসার পরে উনি আমাকে, আমি যোগাযোগ করার পরে উনি সময় দিলেন, সময় দিয়ে বললেন যে না, এইভাবে না, আপনার সাথে আমার যেভাবে কথাবার্তা হয়, উনি তো অত্যন্ত রুচিশীলা একজন মহিলা, সংস্কৃতিবান, সবাই বলে, সবাই মানে ব্যাপারে এই যে ওনার ঈর্ষণীয় জনপ্রিয়তা, ওনার জনপ্রিয়তা তো আসলে ঈর্ষণীয়, এবং এটা গৌরবমণ্ডিত। তো আবার ব্যক্তিগত বাদ দেই, শোনা যাবে অনেক, কিন্তু উনি এই দেশ, এই বাংলাদেশ মানে খালেদা জিয়া, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উনি কোন দলের নেত্রী, উনি কিন্তু রাজনীতির অভিভাবক ছিলেন। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ওনার মতো প্রভাবশালী রাজনৈতিক নেত্রী ছিল কিনা সন্দেহ। উনি যদিও, ওনার মৃত্যুর পর এটা আরো প্রকটভাবে আমরা দেখতে পাচ্ছি, যদিও আজকে যে বিশ্ব নেতৃত্বের প্রতিক্রিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, কিন্তু মুসলিম বিশ্বের ভিতরে উনি কিন্তু দ্বিতীয়। জি, বেনজির ভুট্টো ছিলেন। জি, তো ওনাকে আজকের দিনে আমার আসলে বুক ফাটা কান্না আসে। ওনার সাথে কাজ করার যে তৌফিক আল্লাহ দিয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। ওনার মতো নেত্রীর পাশে কাজ করার সুযোগ পেয়েছি, এটা একটা বিরাট পাওনা আমার রাজনৈতিক জীবনের,
এবং আমি 16 সালে যখন বিএনপিতে জয়েন করি, 16 সালে, 2016 এবং সম্ভবত আমি প্রথম ব্যক্তি যে জয়েন করার সাথে সাথে উনি আমাকে ওনার অ্যাডভাইজার নিয়োগ করছেন, এবং অনেকেই বিএনপিতে জয়েন করছে কিন্তু প্রথমেই অ্যাডভাইজার হয়ে কি করেন? কেউ আসেনি। এই সম্মান উনি দিয়েছেন আমাকে। চেষ্টা করেছি ওনার এই সম্মান রাখতে, যতদিন ওনার পাশে থেকে কাজ করেছি। উনি নিজ আদর্শে সবসময় অবিচল ছিলেন, আদর্শের ব্যাপারে অবিচল ছিলেন, এবং যত রাজনৈতিক কৌশলে উনি নিয়ে থাকুক, যখন কৌশলে উনি নিয়েছেন, আপনি দেখবেন উনি আদর্শ থেকে বিচ্যুত হয়ে কোনো রাজনৈতিক কৌশল গ্রহণ করেন নাই। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে জি নানা প্রতিকূলতা এসেছে, সংকট জি এসেছে। এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে অত্যন্ত সুনিপুণভাবে জি। এবং দৃঢ়তার সাথে উনি কিন্তু মোকাবেলা করছেন। আজকে সকালে যখন ভোর 6:30টার দিকে আমি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের কাছ থেকে যখন টেলিফোনে খবরটি পেলাম যে বেগম খালেদা জি আর নেই, আপনি জানেন যে বসুন্ধরায় আমার বাসা, এবং আমি ছুটে যাই আবার কেরা হাসপাতালে। একাধারে তখন আমি সাংবাদিকতাও করছিলাম, আবার আমার ব্যক্তিগত দীর্ঘদিনের সম্পর্ক বেগম জিয়ার সাথে আপনি জানেন যে সেই আবেগ থেকে, সেই অনুভূতি থেকে ছুটে যায়, এবং ওইখানে প্রায় 4 ঘন্টা অবস্থান করছিলাম এবার কেরা হাসপাতালে। সেখানে ডাক্তারদের সাথে কথা বলেছি, বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা হয়েছে। তারপরে সারাদিন আমরা পত্রিকা অফিসেই ছিলাম। আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের চিন্তার বাইরে গিয়েও সরকার যেভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে মর্যাদা দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাকে সমাহিত করবে, এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যেভাবে একজন বিরোধী দলীয় নেত্রীর, এবং বিরোধী দলীয় স্ট্যাটাসও নাই, একটা রাজনৈতিক দলের নেত্রীর আমি বলবো এই মুহূর্তে, যদিও তিনি 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে সম্মান জানিয়েছেন, সুখ জানিয়েছেন, এবং সুখ বইতে স্বাক্ষর করতে ছুটে গেছেন। এটা একটা বিরল ঘটনা। এবং অতি সম্প্রতি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম যে রাজনৈতিক দলের দল মতের ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দলের নেতারা যে পর্যায়ে আছেন, তারা খালেদা জিয়াকে সব কিছুর ঊর্ধ্বে রাখছেন। উনি একটা জাতীয় নেত্রী, দল মতের ঊর্ধ্বে ওনার একটা অবস্থান করে নিয়েছিলেন। এটার পিছনে কি কারণ? আমি যেটা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে বড় সম্মান পেয়েছেন, এটা তার একটা প্রাপ্য সম্মান। তিনি যে তিনি অত্যন্ত ধৈর্যশীল একজন মহিলা, সব কিছুতে তিনি ধৈর্য ধারণ করেছেন। শুরুতে আমি বলেছি যে আমার কাছে তিনি এক ত্যাগের মহাকাব্য। জি জীবনে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তিনি। সেই 1971 সালের দিকে যদি আমরা তাকাই, আমরা কি দেখি যে তৎকালীন মেজর জিয়া পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, এবং তিনি সেই ঘোষণা করেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 2 শিশুপুত্রকে নিয়ে বেগম খালেদা জিয়া চট্টগ্রামের কালুরঘাটের সেই বাসায় ছিলেন। তিনি কিন্তু সেই বাসায় যাননি, যুদ্ধে চলে গেছেন। তারপর বেশ কিছুদিন পরে তিনি ঢাকায় চলে আসেন। সেই বুরকা পরে লঞ্চে করে তিনি ঢাকায় চলে আসেন। তার বড় বোন খুরশেদ জাহান হক নারায়ণগঞ্জ থেকে তাকে নিয়ে বাসায় নিয়ে চলে যান, কিন্তু বেশি দিন তিনি বাসায় থাকতে পারেননি। পাকিস্তান আর্মি তাকে গ্রেপ্তার করে, এবং 71-এর 2 জুলাই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি 71-এর বন্দি শিবিরে ছিলেন 2 শিশুপুত্রকে নিয়ে।
এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে তিনি মুক্তি লাভ করেন। তো সেই সময় তিনি সেই স্বাধীনতা সংগ্রামেও তিনি ত্যাগ স্বীকার করেছেন। তারপরে আমরা দেখলাম যে এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 9 বছর প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বরণের পর তিনি রাজনীতিতে এলেন এবং দীর্ঘ 9 বছর তিনি সেই সংগ্রাম রাজপথের লড়াইয়ে তিনি নিবেদিতভাবে ছিলেন। কিছু কুরবানি কথা নিয়ে হোটেল আপনি- থেকে ওনাকে যখন গ্রেফতার করে সেই ঐতিহাসিক ছবিটির কথা নিশ্চয়ই আপনার সেই স্মৃতি মনে আছে। আপনি ঠিকই বলেছেন যে আসলে এই ধরনেরই একের পর এক আন্দোলন তিনি গড়েছিলেন। শেখ হাসিনা চট্টগ্রামের সবাই বলেছিলেন যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে 86 নির্বাচনের 86 আগে নির্বাচনে, কিন্তু ঠিকই শেখ হাসিনা ঠিকই নির্বাচনে চলে গেলেন এরশাদের অধীনে। এবং তার সঙ্গে জামাতি ইসলামীও নির্বাচনে গেলেন, কিন্তু খালেদা জিয়া নির্বাচনে গেলেন না। তার বক্তব্য ছিল যে এরশাদ অবৈধ সরকার, এরশাদ একটি নির্বাচিত সরকারকে সম্পূর্ণ বন্দুকের নলের মুখে উৎখাত করে ক্ষমতা দখল করেছে, তাকে বৈধ করা যাবে না এবং নির্বাচনে যাওয়া মানে এরশাদকে বৈধতা দেওয়া, যার ফলে তিনি সেই নির্বাচনে যান নাই। তিনি এমন আন্দোলন গড়ে তুলেছেন যে যার ফলে আওয়ামী লীগ এবং জামাতি ইসলামী সংসদ থেকে বের হতে বাধ্য হয়। পরবর্তীতে আমরা দেখলাম যে 90-এর গণ অভ্যুত্থানে সেই সংগ্রাম সফল হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হলেন। এরপর তিনি এবং এই আন্দোলন করতে গিয়ে কিন্তু তিনি 7 বার গৃহবন্দী হয়েছেন এবং তার মুখে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, বোমা মারা হয়েছে এবং তার চোখে মুখে এই যে টিয়ারের ঝাঁঝালো ধোঁয়া সবসময় সে আন্দোলন করার সময় এসেছে। তিনি সব কিছু সহ্য করেছেন। পরে আমরা 111-এর সময় দেখলাম যে এই যে জরুরি সরকার সেনা সমর্থিত, সেই সরকারটিও ছিল একটি ষড়যন্ত্রের সরকার। সেই সরকার রাজনীতি থেকে তাকে মাইনাস করার জন্য তাকে গ্রেফতার করেছিল এবং তাকে বারবার চাপ দেওয়া হয়েছিল বিদেশে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে না, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশে আমার ঠিকানা। এবং তিনি যাননি, তিনি জেল বরণ করেছেন এবং প্রায় 1 বছরের বেশি সময় তিনি জেলে বন্দী ছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে 2009 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর 2015 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে 14 সালের নির্বাচন বিনা ভোটের নির্বাচনে তিনি যাননি এবং তিনি দেশব্যাপী এমন আন্দোলন গড়ে তুলেছিলেন যে মানে শেখ হাসিনা বুঝতে পারেন যে না, এবার যদিও নির্বাচনটা আমরা করে ফেলেছি, কিন্তু এরপরের নির্বাচন করা এতটা সহজ হবে না খালেদা জিয়াকে বাইরে রাখলে। ফলে 2018 সালে আমরা দেখেছি যে খালেদা জিয়াকে শেখ হাসিনা বন্দী মামলায় এবং বন্দী করে অকথ্য নির্যাতন তার উপর, সেই পুরনো ঢাকার যে জেলখানা, সেই জেলখানায় স্বেচ্ছেতে রুমে তাকে রাখা হয়েছিল, যে রুমটিতে তেলাপোকা, ইঁদুর সেইগুলো চলাচল করেছে। এবং সেই জেলে আমরা যেটা বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে এবং আমরা দেখলাম যে এই জেল থেকে আসার পর তিনি শারীরিকভাবে অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হন এবং নানা ধরনের রোগ তার শরীরে বাসা বেঁধে এবং তারই পরিণতিতে আজকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন এবং এবার কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। তো এই যে আপনি বললেন যে এত সম্মান, আসলে এটা তার প্রাপ্য এবং আমি মনে করি যে আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন, আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন এবং নইলে তার তো আরও আগেও তিনি ইন্তেকাল করতে পারতেন। আজকে কেন? আজকে এই একটা বিপ্লবের পর, একটা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, একটি মুক্ত পরিবেশে আজকে তার এক গৌরবজনক মৃত্যু হয়েছে এবং আল্লাহর মেহমান হয়েছেন তিনি এবং এই সম্মান তিনি পেয়েছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আতর রহমান ডালি, আপনি খালেদা জিয়ার এই যে সম্মান, এই যে গৌরবজনক বিদায়, যেটা আফজাল ভাই বললেন, আমরা 2 মিনিট সময় আছে মাত্র, এর ভিতরে যদি আপনি একটু বলেন। আফজাল ভাই তো বলছে, তো আরেকটি তার মানে ওনার কথা বলতে গেলে তো শেষ নেই। জি। মহাকাব্য, সে মহাকাব্য রচনা করতে তো যুগ যুগ লাগে। তো ওনার আরেকটি ঐতিহাসিক অ্যাচিভমেন্ট, সেটা হলো তার দল রাষ্ট্রপতি শাসিত সরকারে বিশ্বাস করত, কিন্তু জনগণের ইচ্ছাকে এবং রাজনৈতিক দলের ইচ্ছাকে, সকল দলের ইচ্ছাকে উনি কতটা মূল্যায়ন করেছেন, সেখান থেকে অ্যাবাউট টার্ন করে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিতে 12 অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এইটাই খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্রের উনি আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ওনার স্বামী বহুদলীয় রাষ্ট্রপতি শাসিত থেকে প্রধানমন্ত্রী ওয়েস্টমিনিস্টার টাইপের ইয়েতে, এবং উনি থাকা অবস্থায়। জি জি। তো ওনার এই সমস্ত কারণেই ওনার জনপ্রিয়তা, এবং উনি যে দেশনেত্রী জনগণ থেকে আসছে, কেউ মানে ওই নেতা ঘোষণা করে ওনারে বলে নাই, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওনারে আপোষের নেত্রী বানাইছে। উনি আপোষহীন ছিলেন প্রতিটা সংগ্রামে, প্রতিটা আন্দোলনে, প্রতিটা, এবং জাতির স্বার্থে উনি আপোষও করেছেন। আপনি একটু আগে যেটা বললেন যে যখন গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় ফিরিয়ে আনার প্রয়োজন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু উনি আপোষও করেছেন জাতির স্বার্থে। নীতির স্বার্থে যেমন আপোষহীন ছিলেন, উনি যা করেছেন আপোষ করতেও রাজি আপোষ করতে বাধ্য হয়েছে, আপোষ করেছেন। দেখেন ওই যে 111-এর কথা আফজাল ভাই বললেন, তো ওনাকে চাপ দেওয়ার পরে উনি বলেছিলেন যে না, বাংলাদেশের বাইরে আমার যাওয়ার কোনো জায়গা নেই। বলছে যে ওরা যখন ওনাকে বলল যে তোমার 2 ছেলেকে হত্যা করা হবে, একজন মার জন্য কত কঠিন, উনি বলেছেন আমি তাও যাব না, আমার ছেলেদেরকে হত্যা করা হলেও আমি যাব না, আমি এদেশের 16 কোটি মানুষ, আমার সন্তান, এই মাটি আমার দেশের মাটি, প্রিয় মাটিতেই আমি থাকবো। এবং আজকে দেখেন প্রমাণ হলো, উনি বিদেশে চিকিৎসা করতেও গিয়েছিলেন, কিন্তু দেশের মাটিতেই এসে উনি মৃত্যুবরণ এবং করলেন। কখন ডিসেম্বর, যেটা বিজয়ের মাস, এই বিজয়ের মাসে ওনার মৃত্যু হয়েছে। তো উনি কতটা ওনার যে আল্লাহর সম্মান, প্রিয় বান্দা, আল্লাহ তাকে সম্মান দেয়, এটা একটা কথা আছে প্রচলিত, এবং সেটাই হয়েছে। এবং দেশের জনগণ, মানুষ, এই যে জনগণ আজকে সারাদিন মানুষের হাহাকার, কান্না, এবং কালকে জানাজা এবং শেষ বিদায়, এই যে কান্না, রাখা, এবং এটা একটা ঐতিহাসিক, এটা ইতিহাসে লিখে রাখার মতো একটি জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই জানাজাটা আপনি শুধু এখানকার যে লোক সংখ্যা দিয়ে আপনি বিচার করবেন না, এবং সারা বাংলাদেশে কিন্তু যারা আসতে পারবে না, তারাও কিন্তু জানাজার মানে অন্যভাবে শরিক হবেন। এবং আমি বিশ্বাস করতে হচ্ছে আর কি। জি, আমি বিশ্বাস করি মানুষের যে ভালোবাসায় উনি শিখত, এবং ওনার যে মানে অনন্য চরিত্রের অধিকারী, এবং ওনার যে ব্যক্তিত্বের সৌন্দর্য, সব কিছু মিলে ওনার আপোষহীনতা, এবং ওনার যে মানে সাংঘাতিক ধরনের ধরেন শিষ্টাচার ওনার ছিল, সেইগুলো সব কিছু মিলিয়ে উনি ছিলেন অনন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডালি ভাই, আফজাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিদায় নেওয়ার আগে আমি একটু শুধু পরে শোনাতে চাই যে খালেদা জিয়ার কালকে শেষ বিদায় আমরা জানাবো, জানাজা হবে। এই জানাজা এবং শেষ বিদায়ে শরিক হতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর, মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত ও দেশটির শিক্ষামন্ত্রী ডক্টর আলী হায়দার আহমদ ঢাকা আসছেন। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পু ডিয়েন ডুঙ্গেলসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা আগামীকাল ঢাকায় আসবেন, সর্বশেষ যে খবর জানা গেছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শোক প্রকাশ করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইরান, থাইল্যান্ড, সুইডেন, ভুটান, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের ঢাকাস্থ কূটনৈতিক মিশনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। একজন রাজনৈতিক দলের নেতার প্রতি এই সম্মান, এই শোক এবং এই সমবেদনা জানাতে বাংলাদেশে চলে আসা এটা একটা বিরল ঘটনা। উনি যে আসলে জাতীয় নেতৃত্বে বেগম খালেদা জিয়া পরিণত হয়েছিলেন, জাতির প্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রতি সম্মান জানাতেই কিন্তু তারা আসছেন, জাতীয় নেত্রীর প্রতি। এবং শেষ কথা বলবো যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আজকে ভোরে যখন উনি বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন, তার মৃত্যুশয্যায় তার পাশে ছিলেন। গত 25শে ডিসেম্বর বাংলাদেশে উনি পৌঁছেছেন, তার পরিবারের সদস্যরা ছিলেন। এবং আজকে এক ফেসবুক পোস্টে জনাব তারেক রহমান বলছেন, একজন আলোকবর্তিকা, তার মা এবং যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও আমাদের শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি উল্লেখ করেন, বারবার গ্রেফতার, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েও খালেদা জিয়া অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে সঞ্চার করেছেন। তারেক রহমান সাহেবের এই ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আলোচনা আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। আপনাদের সবাইকে শুভরাত্রি।